হোয়াটসঅ্যাপ নামটা শুনলেই আমাদের মাথায় আসে ব্যক্তিগত চ্যাটিং, তাই না? কিন্তু ব্যাপারটা এখন আর সেখানে সীমাবদ্ধ নেই। যে অ্যাপটা আমাদের ব্যক্তিগত কথার জন্য তৈরি হয়েছিল, সেটাই এখন হয়ে উঠেছে গ্লোবাল কমার্সের একটা বিশাল প্ল্যাটফর্ম। তো চলুন আজ এই দুটো ভিন্ন জগতের গল্পটা একটু জেনে নেওয়া যাক। সংখ্যাটা দেখুন একবার, ৩ বিলিয়ন। মানে ভাবা যায়, মে ২০২৫ পর্যন্ত প্রতি মাসে প্রায় ৩ বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। পৃথিবীর প্রায় ১/৩ মানুষ। এই বিশাল ইউজার বেসই কিন্তু হোয়াটসঅ্যাপের আসল শক্তি। কিন্তু প্রশ্নটা হলো, এটা হলো কিভাবে? একটা অ্যাপ যার মূল প্রতিশ্রুতিই ছিল কোনো বিজ্ঞাপন নয়, সেটা কিভাবে একদিকে ব্যক্তিগত চ্যাটের জায়গা আর অন্যদিকে বিশ্ব বাণিজ্যের এত বড় একটা মাধ্যম হয়ে উঠল? এই জার্নিটাই আমরা আজ দেখব। আচ্ছা, চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটা ভাবনা থেকে। এর প্রতিষ্ঠাতারা চেয়েছিলেন এমন একটা অ্যাপ বানাতে যা হবে সহজ, বিজ্ঞাপনমুক্ত আর যেখানে ব্যবহারকারীর প্রাইভেসির গুরুত্ব থাকবে সবার উপরে। আর এই আইডিয়াটাই ছিল হোয়াটসঅ্যাপের সাফল্যের মূল কারণ। আর এই ভাবনার পেছনে ছিলেন দুজন মানুষ, জ্যান কোম আর ব্রায়ান অ্যাক্টন। দুজনেই ইয়াহুতে কাজ করতেন আগে। টেক ইন্ডাস্ট্রির এই যে বিজ্ঞাপনের খেলা, এটাতে তারা একদম বিরক্ত হয়ে গিয়েছিলেন। তাই তারা এমন কিছু একটা বানাতে চাইলেন যা মানুষের যোগাযোগকে সহজ করে দেবে, কোনো রকম বাণিজ্যিক ঝামেলা ছাড়া। মজার ব্যাপার কি জানেন? হোয়াটসঅ্যাপ কিন্তু শুরুতে কোনো মেসেজিং অ্যাপ ছিলই না। এর আসল আইডিয়াটা ছিল শুধু ফোনের কন্ট্যাক্ট লিস্টে কে কী করছে, মানে স্ট্যাটাস দেখানো। কিন্তু ইউজাররা এই স্ট্যাটাস ফিচারটাকেই মেসেজ পাঠানোর জন্য ব্যবহার করা শুরু করল। আর ব্যবহারকারীদের এই আইডিয়াই অ্যাপটার ভবিষ্যৎটাই পুরোপুরি বদলে দিল। তো কেন এটা এত জনপ্রিয় হলো? কারণটা খুব সহজ। প্রথমত, কোনো বিজ্ঞাপন নেই। দ্বিতীয়ত, ব্যক্তিগত মেসেজ তাদের সার্ভারে জমা থাকত না। বছরের নামমাত্র একটা ফি, $1 কম। আর সবচেয়ে বড় কথা হলো এন্ড টু এন্ড এনক্রিপশন, মানে কথা পুরোপুরি ব্যক্তিগত আর সুরক্ষিত। এই যে প্রাইভেসির ওপর জোর দেওয়া, এটাই মানুষের বিশ্বাস জিতে নিয়েছিল, আর অ্যাপটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। কিন্তু এরপরই গল্পে একটা বিশাল মোড় আসে। এমন একটা ঘটনা ঘটে যা হোয়াটসঅ্যাপের আদর্শ আর ভবিষ্যৎ দুটোকেই চিরদিনের জন্য বদলে দেয়। গল্পে এন্ট্রি নেয় ফেসবুক। আর অঙ্কটা দেখুন একবার, $19.3 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। 2014 সালে ফেসবুক, মানে আজকের মেটা, প্রায় $19.3 বিলিয়ন দিয়ে হোয়াটসঅ্যাপ কিনে নেয়। টেক দুনিয়ার ইতিহাসে এটা ছিল অন্যতম একটা বড় ডিল। ফেসবুকের লক্ষ্যটা খুব পরিষ্কার ছিল। তারা শুধু মেসেজিং দুনিয়ায় রাজত্ব করতে চায়নি, বরং গুগলের মতো বড় প্রতিযোগীদের থেকে হোয়াটসঅ্যাপকে দূরে রাখতে চেয়েছিল। এটা ছিল আসলে ক্ষমতা আর নিয়ন্ত্রণের একটা খেলা। আর এখান থেকেই শুরু হয় আসল সংঘাতটা। একদিকে হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতাদের প্রাইভেসির প্রতিশ্রুতি, আর অন্যদিকে ফেসবুকের ডেটা নির্ভর বিজনেস মডেল। এই দুই চিন্তাধারার সংঘর্ষটাই কিন্তু পরের সব ঘটনার জন্ম দেয়। এই যে কেনাবেচাটা হলো, এর সরাসরি ফল হিসেবেই আজকের হোয়াটসঅ্যাপ দুটো আলাদা জগতে ভাগ হয়ে গেছে। চলুন দেখি কিভাবে এই ভাগটা হলো। ফেসবুকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল টাকা কামানো। কিন্তু কিভাবে? ব্যক্তিগত চ্যাটে তো বিজ্ঞাপন দেওয়া যাবে না, ওটা তো তাদের মূল প্রতিশ্রুতি। সমাধান হিসাবে তারা নিয়ে এলো ব্যবসার জন্য একটা আলাদা অ্যাপ, হোয়াটসঅ্যাপ বিজনেস, যেটা ২০১৮ সালে লঞ্চ করা হয়। আর এভাবেই হোয়াটসঅ্যাপ দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হলো আমাদের সবার জন্য, মানে বন্ধু আর পরিবারের সাথে কথা বলার জন্য। আর অন্যটা হলো হোয়াটসঅ্যাপ বিজনেস, যেটা বানানো হলো কোম্পানিদের জন্য, যেন তারা তাদের কাস্টমারদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। এটা তাদের জন্য একটা দারুণ শক্তিশালী টুল হয়ে উঠল। ব্যবসার দিক থেকে দেখলে এটার অনেক সুবিধা আছে। যেমন ধরুন, কোম্পানিগুলো তাদের পণ্যের ক্যাটালগ দেখাতে পারে, অটোমেটেড রিপ্লাই সেট করতে পারে। তবে কিছু অসুবিধাও আছে, যেমন এটা মূলত একটাই ডিভাইসে ভালোভাবে চলে, আবার মেসেজ পাঠানোর জন্য কিছু টেমপ্লেট আগে থেকে অনুমোদন করিয়ে নিতে হয়। বাইরে থেকে তো সব দারুণ সফল মনে হচ্ছিল, তাই না? কিন্তু পর্দার আড়ালে অন্য একটা গল্প চলছিল। হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতাদের সেই প্রাইভেসির ভাবনা আর ফেসবুকের লাভের চিন্তা, এই দুয়ের মধ্যে দ্বন্দ্বটা আরও বাড়ছিল। আর তার ফল কি হলো? চুক্তির কয়েক বছরের মধ্যেই ২০১৭ সালে ব্রায়ান অ্যাক্টন আর তার পরের বছর ২০১৮ সালে জ্যান কোম দুজনেই কোম্পানি ছেড়ে দিলেন। এই টাইমলাইনটাই বলে দেয় যে ভেতরের সমস্যাটা কতটা বড় ছিল। সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টনের এই কথাটা শুনুন, আমি আমার ইউজারদের প্রাইভেসি বিক্রি করে দিয়েছি। কতটা হতাশা থেকে এই কথা বলা যায় ভাবুন। তারা সত্যি মনে করতেন যে প্রতিশ্রুতি দিয়ে তারা শুরু করেছিলেন সেটা তারা রাখতে পারেননি। আর এরপর যা হলো সেটা আরও অবাক করার মতো। ব্রায়ান অ্যাক্টন কোম্পানি ছেড়ে যে টাকাটা পেয়েছিলেন, সেটাই তিনি লাগালেন সিগন্যাল ফাউন্ডেশনে।
এই সিগন্যাল অ্যাপটা কিন্তু হোয়াটসঅ্যাপের সরাসরি প্রতিযোগী, আর এটা বানানোই হয়েছে শুধু প্রাইভেসিকে গুরুত্ব দিয়ে। মানে নিজের তৈরি করা জিনিসের বিরুদ্ধেই তিনি একটা নতুন প্ল্যাটফর্ম দাঁড় করালেন। প্রতিষ্ঠাতারা তো চলে গেলেন, কিন্তু ফেসবুকের বিজনেস মডেলটা দারুণভাবে সফল হল। দেখুন, 2024 সালে আয় ছিল $1.7 বিলিয়ন, আর 2028 সালের মধ্যে সেটা বেড়ে $10 বিলিয়ন হওয়ার অনুমান করা হচ্ছে। এই আয়টা মূলত আসছে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই থেকে, যা থেকে এটা পরিষ্কার যে প্রাইভেসি আর লাভের লড়াইয়ে লাভের পাল্লাটাই ভারী হয়েছে। তো এখন প্রশ্ন হলো, হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎটা কি? কোন দিকে যাচ্ছে এই প্ল্যাটফর্ম? আর এটাই এখন হোয়াটসঅ্যাপের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে প্ল্যাটফর্মটা বানানো হয়েছিল প্রাইভেসির প্রতিশ্রুতি দিয়ে, সেটা কি সফলভাবে একটা গ্লোবাল কমার্সের কেন্দ্র হতে পারবে? এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স রাখা কি আদৌ সম্ভব? ভবিষ্যতের রাস্তাটা মোটামুটি পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি যে এটা মেটার অন্য অ্যাপগুলোর সাথে আরও জুড়ে যাবে, কমার্সের জন্য আরও নতুন নতুন টুলস আসবে, কমিউনিটি আর চ্যানেলের মতো ফিচারগুলো একে আরও বেশি করে সোশ্যাল মিডিয়ার মতো করে তুলবে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সব কিছুর ভিড়ে আমাদের সেই ব্যক্তিগত মেসেজিংয়ের জায়গাটা কোথায় থাকবে? শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, যে অ্যাপটা আমাদের ব্যক্তিগত যোগাযোগের জন্য শুরু হয়েছিল, সেটা কি ভবিষ্যতে শুধুই একটা কেনাবেচার প্ল্যাটফর্ম হয়ে থাকবে, নাকি ব্যক্তিগত সংযোগের জায়গাটাও ধরে রাখতে পারবে? উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।